দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমরা শুরু করছি আমাদের আজকে এসএলএসটি ক্লাস হিস্ট্রি। এই পর্বে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভারতবর্ষের সামাজিক এবং ধর্মীয় আন্দোলন। শুধু সামাজিক ধর্মীয় আন্দোলনই কিন্তু এখানে আলোচনা হবে না। এই আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে আমাদের অনার্স এবং পাসে যাদেরকে মেনশন করা হয়েছিল, আমাদের ডিরোজিও, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, স্যার সৈয়দ আহমেদ খান, বিস্তারিতভাবে আমাদের আলোচনা হবে। তাহলে আমরা শুরু করছি। আমাদের এই আন্দোলনের যে ধারা রয়েছে, সামাজিক এবং ধর্মীয় সংস্কার আন্দোলন, তার শুরুতেই রয়েছে হলো ব্রাহ্ম সমাজ। যদিও ব্রাহ্ম সমাজের আগে রাজা রামমোহন রায় আমাদের তৈরি করেছিলেন আত্মীয় সভা 1815 খ্রিস্টাব্দে। আত্মীয় সভাতে যেটা বলা হয়েছিল যে এই আত্মীয় সভার মূল লক্ষ্য আমাদের মনোথিজম বা একেশ্বরবাদে বিশ্বাস। সেটাকে পাথেয় করে রাজা রামমোহন রায় আরো 13 বছর বাদে, মানে 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ তৈরি করেন। প্রথমে নাম ছিল ব্রাহ্ম সভা, এবং এই ব্রাহ্ম সমাজ নামটা আমাদের এসে যায় 1830 সালে। তা আমাদের যখনই জিজ্ঞেস করা হবে যে ব্রাহ্ম সমাজ কবে তৈরি হয়েছিল, তখন ব্রাহ্ম সভা 1828 সাল হলেও আমরা 28 সালটাই বলবো। যখন 1828 সাল থাকবে না, সেক্ষেত্রে আমরা 1830-এর আমরা বলবো ব্রাহ্ম সমাজের কথা। ঠিক, তাহলে এই ব্রাহ্ম সমাজ আন্দোলনের যে একটা বড় সামাজিক সংস্কার উদ্দেশ্য ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আচার কুসংস্কার থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছিল, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। এবং ভারতবর্ষে পরবর্তীকালে যে রাজনৈতিক আন্দোলন হতে শুরু করে বা বৈপ্লবিক আন্দোলন হতে শুরু করে, তার মধ্যে দেখা যায় যে ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ এবং আমাদের একই সঙ্গে আর্য সমাজেরও কিন্তু একটা ভূমিকা ছিল। তাহলে আমরা দেখে নিই একবার ভালো করে। ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ, যা আমি বলে দিলাম, এটা 23শে জানুয়ারি 1830 সালে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়, এবং 1828 থেকে 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা কলকাতায় ছিল। ঠিক তো? এবার আমি বলে দিই, এখানে সভার ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে 28 থেকে। মনে থাকবে? এবার একটা পেটালিটি ছিল, পৌত্তলিকতা পরিত্যাগ করে নিরাকার পরম ব্রহ্মের উপাসনা, অর্থাৎ একেশ্বরবাদের প্রচার। মনে রাখবে কি বললাম? পৌত্তলিকতা পরিত্যাগ করে নিরাকার পরম ব্রহ্মের উপাসনা, অর্থাৎ একেশ্বরবাদের প্রচার। ঠিক আছে, এই একেশ্বরবাদের কথা আমি যেটা বলছি, সেটাই কিন্তু আমাদের কি হয়েছিল, ব্রাহ্ম সমাজ আন্দোলনের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল। এবার আদি ব্রাহ্ম সমাজ যখন 1866 সালে তৈরি হলো, তখন দেবেন্দ্রনাথ ঠাকুর এটা প্রতিষ্ঠা করলেন। তাহলে কি হয়েছিল সেটাও জানতে হবে। 1833 সালে 1833 সালে রাজা রামমোহন রায়ের মৃত্যু। তেত্রিশ সালে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়েছিল, এবং তারপরে এই ব্রাহ্ম সমাজটার ভার কার ওপর পড়বে, এই নিয়ে একটা শুরু হয়েছিল প্রচন্ড মতদ্বন্দ্ব। এবং এই মতদ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে গিয়ে আমরা যেটা দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুরকে ভার দেওয়া হয়েছিল। এবং এই দেবেন্দ্রনাথ ঠাকুর আমাদের এই আদি ব্রাহ্ম সমাজ এটা প্রতিষ্ঠা করেছিল। অ্যাকচুয়ালি সেই সময় থেকেই আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, এবং 1843 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর আমাদের ব্রাহ্ম সমাজের পুরো ভার নিয়েছিল। এবার যেটা হয়েছিল সেটা হচ্ছে কেশবচন্দ্র সেনের সঙ্গে
আমাদের একটা বিরোধ হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের। দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে নিয়ে এসেছিলেন এবং যেটা দেখা দিল দেবেন্দ্রনাথের সঙ্গে কেশবচন্দ্র সেনের মতদ্বন্দ্বটা হয় কি নিয়ে, যেখানে কেশবচন্দ্র বলছেন যে বাল্য বিবাহ নিষিদ্ধ করতে হবে, বিধবা বিবাহ দিকে দিকে ছড়িয়ে দিতে হবে এবং অসবর্ণ বিবাহ হবে, যেটা তখনকার ওই রক্ষণশীল একটা সমাজে আমাদের দেবেন্দ্রনাথের পক্ষে মানা সম্ভব ছিল না। যার জন্য দেবেন্দ্রনাথ কেশবচন্দ্র সেনকে আমাদের বহিষ্কার করেন। যে কেশবচন্দ্র সেন 1857 থেকে 58 মধ্যে প্রবেশ করেছিল তাকে বহিষ্কার করা হলো। এবং বহিষ্কার করা হলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে শুরু হয়ে গেল ঠিক ওই সময়টাতেই আমাদের কি বলবো একটা নতুন দল, যে নতুন দলটা কেশবচন্দ্র সেন করেছিল তার নাম ছিল আমাদের ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। ঠিক, এবং এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে যখন কাজ চলছে সেই সময় অনেক তরুণ নেতা ছিলেন, যেমন ধরো আনন্দমোহন বসু, যেমন ধরো হচ্ছে আমাদের দ্বারকানাথ গাঙ্গুলি, এরা ছিলেন আমাদের শিবনাথ শাস্ত্রী। এবার যেটা দেখা দিল সেটা হচ্ছে কেশবচন্দ্র সেন কোচবিহারের মহারাজকে আমাদের যখন তিনি কোচবিহারের মহারাজ কেশবচন্দ্র সেনের মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাবটা স্বয়ং কেশবচন্দ্র সেনকে দিলেন, তখন তিনি রাজি হয়ে গেলেন এবং আমাদের এই বিবাহ সম্পন্ন হয়। এবার কেশবচন্দ্র সেন নিজের যে মেয়েকে যখন বিয়ে দিচ্ছেন সে ছিল নাবালিকা, তাই তো, এবং এ নিয়ে কি হলো মতদ্বন্দ্ব দেখা দিল এবং আনন্দমোহন বোস, দ্বারকানাথ গাঙ্গুলি বা শিবনাথ শাস্ত্রীর মতো নেতারা বেরিয়ে গেলেন এবং ব্রাহ্ম সমাজ ভেঙে ওরা তৈরি করলেন আমাদের সাধারণ ব্রাহ্ম সমাজ, মনে রাখবে। এবং এর ঠিক 2 বছর বাদে 1880 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন তৈরি করলেন নববিধান ব্রাহ্ম সমাজ। বুঝে গেল? চলো এবার আমরা বোর্ডের দিকে চলে যাই। তাহলে ব্রাহ্মিকা সমাজ তার মাঝখানে করে ফেলেছিলেন কেশবচন্দ্র সেন। এর মুখ্য লক্ষ্য ছিল ব্রাহ্ম মহিলাদের সংগঠিত করা। কি করে বুঝলে? যেহেতু ব্রাহ্মিকা বলা হয়েছে, তাই তো, ব্রাহ্ম মহিলাদের সংগঠিত করা। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ও তার অনুগামীরা কলকাতায় একটি প্রতিষ্ঠা করেন। মনে রাখবে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কি 1866তেই কেশবচন্দ্র সেন ও তার অনুগামীরা কলকাতা এটি প্রতিষ্ঠা করেন। এর বিশেষত্ব কি ছিল? ব্রাহ্ম সমাজের প্রগতিশীল ও সংস্কারমূলক চিন্তাধারার প্রসার ঘটানো। ব্রাহ্ম সমাজের প্রগতিশীল ও সংস্কারমূলক চিন্তাধারা প্রসার ঘটানো। বেশ, এবার এলো সাধারণ ব্রাহ্ম সমাজ। সাধারণ ব্রাহ্ম সমাজ যেটা আমি বলেই দিয়েছি আগে, ফলে লক্ষ্য করব যে একটা বিশেষত্ব ছিল, যেখানে কেশবচন্দ্র সেনের ক্রিয়াকলাপে বিতস্তব্ধ হয়ে আমাদের ব্রাহ্ম অনুগামীদের একটা প্রতিবাদ, এবং এটার জন্য ওরা দলটা ছেড়ে চলে যায়। শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গাঙ্গুলি, দুর্গামোহন দাস, তাই তো। দুর্গামোহন দাসকে তোমাদের মনে রাখতে হবে, তিনি আমাদের কি বলবো ওই যুগে মহিলাদের যারা শিক্ষার চেষ্টা করেছিল তার মধ্যে উনি অন্যতম। দুর্গামোহন দাসের যে মেয়ে ছিল তার নাম ছিল কি আমাদের লেডি অবলা বসু, তাই তো, যার সঙ্গে বিয়ে হয়েছিল কার? অবলা বসুর, জগদীশচন্দ্র বসুর সঙ্গে বিয়ে হয়েছিল। আর ওনার যে বড় মেয়ে সরলা, সে অনেক দূর পড়াশোনা করার পরেও তাকে বিবাহ করে চলে যেতে হয়। এবার আমরা আসছি নববিধান ব্রাহ্ম সমাজ। 1880 সালে কেশবচন্দ্র সেন এটা প্রতিষ্ঠিত করেছিল। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করা, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচারটাই কিন্তু নববিধান ব্রাহ্ম সমাজের মুখ্য উদ্দেশ্য ছিল। ঠিক, এবার আমরা এখান থেকে চলে যাব প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজটা খুব ভালো করে বুঝে রাখো। প্রার্থনা সমাজ তৈরি হওয়ার পেছনে একটা পটভূমিকা আছে। যখন কেশবচন্দ্র সেন মহারাষ্ট্রে গিয়েছিলেন ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রচার করতে, ঠিক সেই সময় আমরা একটা ঘটনা দেখতে পাই যে এই আত্মারাম পাণ্ডুরঙ্গ বলে এক ব্যক্তি কেশবচন্দ্র সেনের সঙ্গে সাক্ষাৎ করেন
এবং সাক্ষাৎ করার পরে তার সঙ্গে কথোপকথন হয় এবং তারপরে এই ভদ্রলোক কি বলবো আমাদের তৈরি করে ফেলেন প্রার্থনা সমাজ। তাহলে কথোপকথনটা কি হয়েছিল, যে তার আদর্শ ছিল যে তিনিও একটা ব্রাহ্ম সমাজের মতো দল তৈরি করবেন। বেশ, 1867 খ্রিস্টাব্দে আত্মারাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে এটি প্রতিষ্ঠা করেন। হিন্দু ধর্মের সংস্কার সাধন, সমাজ ও নারী জাতির কল্যাণ সাধন, অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথা দূরীকরণ, এতগুলো বিশেষত্ব প্রার্থনা সমাজের সঙ্গে জড়িয়েছিল। হিন্দু ধর্মের সংস্কার সাধন, সমাজ ও নারী জাতির কল্যাণ সাধন, এইটা সমাজ আর নারী জাতির কল্যাণ সাধন, অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথা দূরীকরণ। ঠিক, তাহলে প্রার্থনা সমাজের এই যে ধারণাটা আমরা পেলাম, তাহলে আমরা এই লাইনটাকে অ্যাড করব, লিখে দিই ব্রাহ্ম আন্দোলন বা ব্রাহ্ম সমাজ আন্দোলনের ব্রাহ্ম সমাজ আন্দোলনের মুখ্য নেতা বা সর্বভারতীয় নেতা ছিলেন কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন, মনে থাকবে। এটা না মনে রাখলে কিন্তু তোমরা এটাকে ধরতে পারবে না। তাহলে আমাদের সিলেবাসে যেগুলোকে মেনশন করা হয়েছিল ব্রাহ্ম সমাজ এবং আমাদের সেই সঙ্গে সঙ্গে প্রার্থনা সমাজ। এবার এখানে একটা কথা আমার বলার আছে, তাহলে এই ব্রাহ্ম সমাজে প্রথম সভাপতি এবং প্রথম সেক্রেটারি কে ছিল? ঠিক দেখে নাও, এই প্রশ্নটা পরীক্ষায় দিয়েছে। ব্রাহ্ম সমাজের প্রথম সেক্রেটারি ব্রাহ্ম সমাজের প্রথম সেক্রেটারি তারাচাঁদ চক্রবর্তী। তারাচাঁদ ঠিক। আর ব্রাহ্ম সমাজের প্রথম সভাপতি প্রেসিডেন্ট কে ছিলেন? রামচন্দ্র বিদ্যাবাগীশ। রামচন্দ্র বিদ্যাবাগীশ, মনে থাকবে কি নাম বললাম? রামচন্দ্র বিদ্যাবাগীশ। এবার দেখো প্রার্থনা সমাজের যে কথা আমি বললাম, তারপরে আমাদের এখানে যেটা চলে আসে সেটা হচ্ছে আমাদের জীবনীগুলো, এবং এই জীবনীগুলোর মধ্যে যে ধর্ম সংস্কার আন্দোলন মিশে আছে সেটা কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে। প্রথম যে ব্যক্তিকে আমরা তোমাদের সামনে তুলে ধরছি তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1772 মতান্তরে 1774 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? আমাদের রাধানগর, হুগলি জেলায়। ঠিক, এবং এই ব্যক্তির প্রথম পদবী কিন্তু কখনোই রায় ছিল না, তাই তো? রাজা রামমোহন রায়দের মূল যে পদবী ছিল সেটা ছিল বন্দ্যোপাধ্যায়, শাণ্ডিল্য গোত্রের ব্রাহ্মণ বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আমাদের এই রাজা রামমোহন রায় হয়েছিলেন কিভাবে? তার ঠাকুরদার সময় কৃষ্ণমোহন
বন্দ্যোপাধ্যায়ের সময়। এবার এই কৃষ্ণধন কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় থেকে যখন এই রায় উপাধিটা তারা পেল, তখন রামমোহন রায় এই রায়টাকে ব্যবহার করতেন। শিক্ষা যেটা হয়েছিল, সে আমাদের খুবই মেধাবী ছাত্র ছিল। আরবি ফার্সি উর্দুর সঙ্গে সঙ্গে সে কিন্তু আস্তে আস্তে পাশ্চাত্য শিক্ষাটাও শিখে নিয়েছে। ঠিক, বই অনুবাদ, ঠিক আছে, এবং সঙ্গে মৌলিক বই রচনা বা কোনো দল তৈরি করা, এটা রামমোহন রায়ের কৃতিত্ব নয়। রামমোহন রায়ের আসল কৃতিত্ব রয়েছে কোথায়? সেটা হচ্ছে আমাদের প্রথম দিকে ভারতবর্ষের যে গ্রন্থগুলো ছিল সেগুলোকে একটা পরিমার্জনা করা, ঠিক, এবং অন্যান্য ধর্মের যে বইগুলো আছে তাতে যে কুসংস্কারের কথা বলা ছিল সেই কুসংস্কারগুলো উনি তুলে ধরেছিলেন। তাহলে প্রথম জীবনের চাকরি, সে চাকরির কথায় আসছি আমি, এবং তার চাকরি হিসেবে যেখানে তার স্থিতি হয়েছিল সেটা হচ্ছে আমাদের মোগল বাদশাহ আকবর, মোগল বাদশাহ আকবর শাহ বা দ্বিতীয় আকবরের রাজসভায় উনি ওনার সেক্রেটারির কাজ করতেন। এবং যখন রাজা রামমোহন রায় এই সেক্রেটারির কাজ করতে করতে ওনার মোগল বাদশাহের পেনশন যখন বন্ধ হয়ে গেল, সভরেন্টি কেড়ে নেওয়া হলো, কার জন্য? ওনাকে পাঠানো হলো 1830 খ্রিস্টাব্দে। মানে রাজা রামমোহন রায় 1830 খ্রিস্টাব্দে চলে গেলেন কোথায়? আমাদের লন্ডনে। সেখানে গিয়ে এত ভালো সওয়াল জবাব করেছিলেন যে সওয়াল জবাবের জন্য আমরা কি দেখতে পাই? উনি ফিরে পেয়েছিলেন। কি ফিরে পেয়েছিলেন? আমাদের এই আকবর বাদশাহের যে উপাধিটা আমি বললাম, এই আকবর বাদশাহের পেনশন ফিরিয়ে দিয়েছিলেন। আর আকবর বাদশাহ রাজা রামমোহন রায়কে দিয়েছিলেন আমাদের রাজা উপাধি। মনে থাকবে, এই একটা পর্ব। তার পরের পর্বে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে রামমোহনের কিছু সংস্কার আন্দোলন। যেমন তোমার নিশ্চয়ই জানো, সতীদাহ প্রথা রদ, এটা অন্যতম শ্রেষ্ঠ একটা কাজ। এবং সতীদাহ প্রথা রদের সঙ্গে সঙ্গে উনি আমাদের এই যে চিরস্থায়ী ব্যবস্থাকে সমর্থন করেছিলেন, এবং ওনার মধ্যে একটা রাজনৈতিক চেতনাও ছিল। ঠিক, এই জুডিশিয়ারি ব্যবস্থা কথা উনি বলেছিলেন। চলো, প্রার্থনা তোমাদের পরে আমাদের যেখানে বলবার রয়েছে সে রাজা রামমোহন রায় জায়গাগুলো আমরা একটু দেখে নিই। যেমন যেমন আমি বলে দিয়ে গেছি তেমনই লেখা আছে, দেখো পরপর। এটা আরামবাগ মহকুমার আন্ডারে পড়ে, ঠিক আছে, রাজানগর। রাজা রামমোহন রায়ের যে পাণ্ডিত্যের কথা আমি বলেছিলাম, তার শিক্ষায় তিনি আমাদের আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, হিব্রু, জার্মান, ইংরেজি প্রভৃতি 12টি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। যার মধ্যে স্পেশাল আমি বলে দিই ফার্সি, বল করে দিচ্ছি আরবি, উর্দু, সংস্কৃত, ঠিক আছে, ইংরেজি, এই 4টে ল্যাঙ্গুয়েজকে ভালো করে মনে রাখবে। এবার দেখো, ধর্মের স্বরূপ উপলব্ধি করতে গিয়ে আরবিতে কোরআন, সংস্কৃতে উপনিষদ ও বেদ, গ্রিক ভাষাতে নিউ টেস্টামেন্ট, তালমুন্ড ও ওল্ড টেস্টামেন্ট হিব্রু ভাষায় উনি পাঠ করেছিলেন। মনে থাকবে কি বললাম? ধর্মের স্বরূপটা উপলব্ধি করতে গিয়ে কিন্তু উনি কাজ করেছিলেন। যেমন দেখো, উনি কোরআন যেটা আরবিতে লেখা হতো, সংস্কৃত যে উপনিষদে লেখা হতো, গ্রিক ভাষা নিউ টেস্টামেন্ট, এগুলোকে কিন্তু ওই ভাষাতে উনি পাঠ করলেন। তার মুখ্য উদ্দেশ্য যে সঠিকভাবে জানা, মানে ইংরেজি মাধ্যমে অনুবাদ পড়িলেন না কোরআন, বা ইংরেজি মাধ্যমে অনুবাদ পড়ে নিলেন না আমাদের ধরো আরো অন্য কোনো বই। এবার দেখো, রাজা রামমোহন রায় ফার্সি ভাষায় যে বইটা লিখেছিল তার নাম ছিল তুহাফাত উল মুহাইদিন বা একেশ্বরবাদীদের প্রতি। তুহাফাত উল মুহাইদিন বা একেশ্বরবাদীদের প্রতি একটা তার খুব বড় রকমের বই। সেখানে একেশ্বরবাদী কি, আর যারা মানে বহু ঈশ্বরে বিশ্বাস করে তাদের ভুল ত্রুটিগুলো কি, সেটা নিয়ে উনি আলোচনা করেছিলেন।
1814 খ্রিস্টাব্দে খ্রিস্টান মিশনারিদের নিউ টেস্টামেন্টের নৈতিক অনুশাসনে প্রভাবিত হয়ে রামমোহন ইংরেজি ভাষায় প্রিসেপ্ট বা পারসেপ্ট অব জেসাস গ্রন্থটি রচনা করেন। এজন্য কিশোরীচাঁদ মিত্র তাকে বেনথামপন্থী বেনথাম ধর্মনেতা বলে উল্লেখ করেছিলেন, তাই তো? বেনথামের কথা নিশ্চয়ই মনে আছে, বেনথাম একজন বিখ্যাত দার্শনিক। এবার রামমোহন যে সকল সনাতন হিন্দু পণ্ডিতদের পৌত্তলিকতার বিরোধিতা তর্কযুদ্ধে পরাস্ত করেছিলেন তাদের মধ্যে আমাদের ছিলেন হচ্ছে রাধাকান্ত দেব, মনে থাকবে, আর মৃত্যুঞ্জয় বিদ্যালং। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাধাকান্ত দেবের দুটো নাম আমি উল্লেখ করে দিলাম। বাকি সব করে আদর্শলিপিতে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। রামমোহন রায় বাংলা ভাষায় বেদান্তের ভাষা, যাকে বেদান্ত সার বলে, ইস ও কেন, ঠিক আছে, কট বা মান্ডুক্য, কট কণ্ঠ নয়, কট, মান্ডুক্য, মুন্ডুক প্রভৃতি 5টি প্রধান উপনিষদের বর্ণানুবাদ করে তার মতবাদ প্রচার করেন। এর মধ্যে বলে দিচ্ছি এই ইস আর কেন হচ্ছে ইম্পর্টেন্ট। ইস্কেনের আমাদের বঙ্গানুবাদ কে করেন? রামমোহন রায়। অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায় যে সময় বাংলা লিখছেন সেই সময় ঘোরতরভাবে সংস্কৃত ভাষার একটা আধিপত্য রয়েছে, এবং যার জন্য ওনার বাংলা লেখা পড়তে গেলে প্রচুর সংস্কৃত ভাষা আমরা পাই। তৎসম আর তদ্ভব নিশ্চয়ই তোমরা জানো, ঠিক আছে। সরাসরি সংস্কৃত থেকে হলে কি হবে, আবার সংস্কৃত ভেঙে হলে কি হবে। এবারে তৎসম তদ্ভব শব্দ প্রয়োগ করতে গিয়ে রাজা রামমোহন রায় ভাষাটাকে জটিল করে ফেলেছিল। তুলনামূলকভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহজ, কিন্তু বিদ্যাসাগরের একটা সমস্যা রয়েছে। সেই সমস্যাটা হচ্ছে বিদ্যাসাগরের ভাষাও কিন্তু সেই সময় নিরিখে বেশ কঠিন ছিল। ভাষা কার সহজ? শরৎচন্দ্রও কিন্তু খুব সহজ না, সাবলীল গতিতে পড়ে যাবে, কিন্তু বঙ্কিম টঙ্কিমের থেকে ভালো বলে তুমি পড়তে পারছো। বঙ্কিমের ভাষায় কিন্তু বিরাট সংস্কৃতের প্রভাব আছে, তাই তো? আমাদের আমাদের তদ্ভব শব্দ আর তৎসম শব্দে প্রচুর আধিক্য। এবার দেখো, ক্ষমতাহীন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন। উইলিয়াম অ্যাডাম দ্বারকানাথ ঠাকুরের সহযোগিতায় উনি ক্যালকাটা ইউনিটেরিয়ান কমিটি গঠন করেন। ক্যালকাটা ইউনিটেরিয়ান কমিটি আমি একটু আগেই তোমাদের বলেছিলাম। ক্যালকাটা ইউনিটেরিয়ান কমিটি এখানে একটা কি বলবো, এডুকেশন পারপাসটাকেও কিন্তু খুব ভালো করে দেখেছিল। হিন্দু ধর্মের গোড়ামি ও পৌত্তলিকতাবাদের বিরোধিতার লক্ষ্যে রামমোহন কর্তৃক প্রতিষ্ঠিত আত্মীয় সভার উল্লেখযোগ্য সদস্যরা হলেন দ্বারকানাথ ঠাকুর, নন্দকিশোর বসু, দরকার নেই এই নামগুলো, দ্বারকানাথ ঠাকুর আর রামচন্দ্র বিদ্যাবাগীশ আর প্রসন্ন কুমার ঠাকুর, এই 3টে নাম মনে রাখলেই হবে। তাহলে পৌত্তলিকতাবাদের বিরোধিতা এবং হিন্দু ধর্মের বিরোধিতা তা নিয়েই কিন্তু রামমোহন এই আত্মীয় সভা তৈরি করেছিল। রামমোহন রায় ব্রাহ্ম সভা তৈরি করেন, ঠিক আছে, যার তারাচাঁদ চক্রবর্তী সচিব আর প্রেসিডেন্ট ছিলেন রামচন্দ্র বিদ্যাবাগীশ, আমি লিখে দিয়েছি, ইনি হচ্ছেন সভাপতি। আচ্ছা, এবার দেখো, শুধু প্রার্থনাই নয় সংস্কারের কাজগুলো কিন্তু একইভাবে করা হয়েছিল। এবং রাজা রামমোহন রায় 1829 খ্রিস্টাব্দে যখন সতীদাহ প্রথা, ঠিক আছে, নিবারণের জন্য চেষ্টা করছেন, তখন তাকে বাধা দিয়েছিলেন রাধাকান্ত দেব, এবং লর্ড উইলিয়াম বেন্টিং তাকে সাহায্য করেছিল, এবং একটা নির্দিষ্ট অ্যাক্ট দিয়ে 1829 খ্রিস্টাব্দে আইন দিয়ে আমাদের পাস হয়ে গেছিল সতীদাহ আইন, ঠিক আছে। এই সিস্টেমটা মানে সতীদাহ সিস্টেমটাকে বলা হলো যদি কেউ করার চেষ্টা করে এটা বেআইনি হবে এবং ফৌজদারি আদালতে তার বিচার করা হবে, ঠিক আছে। 300 জন স্বাক্ষরকারী, তার মধ্যে প্রথমজন ছিলেন টাকির রাজা কালীনাথ রায়, আর রামমোহন তার দ্বিতীয় স্বাক্ষরকারী। এবার সমকালীন পত্রপত্রিকার মধ্যে সমাচার দর্পণ, সংবাদ কৌমুদি, বেঙ্গল হরকারা, ইন্ডিয়ান গেজেট, এরা সবাই ফ্রেন্ডস অফ ইন্ডিয়া, এরা সতীদাহের বিরোধিতা করেছিল। এবার এই কোশ্চেনটা দেয় সমাচার দর্পণ, গোল করে দিলাম, আর 2 নম্বর গোল করলাম সংবাদ কৌমুদি। এটা দেখবে এই দুটো পত্রিকা কিন্তু রাজা রামমোহন রায়ের সময়
সতীদাহ প্রথার বিরোধিতা করেছিল। যাই হোক, লর্ড উইলিয়াম বেন্টিং যখন এটাকে সম্পূর্ণভাবে পাস করে দিলেন, তারপরে যেটা হয়েছিল, নারীর সম্পত্তিতে অধিকার, এবং 1822-এ একটি পুস্তিকা উনি রচনা করেছিলেন। 1823 সালে রামমোহন অ্যাপিলস টু দ্য খ্রিশ্চান পাবলিক শীর্ষক পুস্তিকায় খ্রিস্টান ধর্মের অলৌকিক মতবাদ, ত্রিতত্ত্ববাদ, এগুলো আমাদের কি করা হয়েছিল, আলোচনা করা হয়েছিল। ঠিক আছে। 1816 সালে এগুলো দরকার নেই, রামমোহন একটা বিদ্যালয় তৈরি করে, এই যে অ্যাংলো হিন্দু স্কুল, এই নামটা মনে রাখবে। ঠিক আছে। পরবর্তীকালের নাম হয় ইন্ডিয়ান একাডেমি। আলেকজান্ডার ডাবকে দিয়ে 1830 খ্রিস্টাব্দে অ্যাসেম্বলিজ, জেনারেল অ্যাসেম্বলিজ তৈরি করেছিল। মনে পড়ছে জেনারেল অ্যাসেম্বলিজ, এবং যেটা পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ হয়েছিল। তাই দেখবে স্কটিশ চার্চ কলেজের যে ভিতরে যে ছবিটা আছে, আমাদের এই ভদ্রলোক মানে আলেকজান্ডার ডাবের পাশাপাশি রাজা রামমোহন রায়েরও কিন্তু ছবি আছে। সংবাদ কৌমুদি, এটা বহুবার এসছে পরীক্ষায়। এটা একটা বিখ্যাত পত্রিকা, আর ফার্সিতে হচ্ছে মিরাতুল আকবর। ঠিক আছে। এই পত্রিকাগুলোর পরে বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ তাকে বলা হয়েছিল। উনি গৌড়ীয় ব্যাকরণ আর বেদান্ত গ্রন্থটা হচ্ছে আলাদা করে একটা লেখা বই। তাহলে প্রশ্ন এসেছিল, আমার মনে আছে আজও, 2012 সালে, যে রাজা রামমোহন রায়ের লেখা দুটো গ্রন্থ, তাই তো, মাদ্রাসা সার্ভিস কমিশন, একটা বেদান্ত গ্রন্থ আর একটা হচ্ছে আমাদের গৌড়ীয় ব্যাকরণ, তখন কিন্তু ডেসক্রিপটিভ ছিল, তখন এই প্রশ্নটা এসেছিল। 23-এ সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন ও 27-এ জুরি আইনের বিরুদ্ধে রামমোহন ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। ঠিক আছে। সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন 23 আর 27 সালে জুরি আইন, এবং চিরস্থায়ী বন্দোবস্তের বিরুদ্ধেও প্রতিবাদ জানান। প্রথম দিকে চিরস্থায়ী বন্দোবস্তকে সমর্থন করে রাজা রামমোহন রায় কিন্তু পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্তের একটা কি করেছিলেন, সমালোচনাই করেছিলেন। রাজা রামমোহন রায় যখন এইভাবেই কাজ করতে ব্যস্ত, ঠিক সেই সময় আমাদের জুলাই বিপ্লবের সাফল্যের দ্বারা তিনি প্রভাবিত হন, এবং যখনই উনি প্রভাবিত হলেন, তখন আমাদের কি করলেন, এই ম্যাকিয়াভেলি, হবস, রুসো, এদের বইপত্র পড়লেন, পড়ে প্রভাবিত হয়ে আমাদের কিছু কাজ করেছিলেন। রাজা রামমোহন রায়কে বলা হচ্ছে, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ভারতের প্রথম আধুনিক মানুষ। আবার তাকে বলা হচ্ছে মর্নিং স্টার অফ ইন্ডিয়া, আমাদের যাকে বলে সুপ্রভার, তাই তো। মর্নিং স্টার অফ ইন্ডিয়া মানে হচ্ছে ভারতের আমাদের সুপ্রভাস। যাই হোক, এই ভদ্রলোক আবার একই সঙ্গে জার্নালিজমে মানে সাংবাদিকতায় অনেক কিছু নিয়ে এসেছিলেন বলে ওনাকে বলা হয় আমাদের কি, যে ভারতের জার্নালিজম মানে সাংবাদিকতার জনক, ফাদার অফ ইন্ডিয়ান জার্নালিজম, বা ভারতের আমাদের আমাদের আধুনিক এই সাংবাদিকতার জনক। এবার দেখো, পরের পয়েন্টে চলে আসি। বিপিন চন্দ্র পাল রামমোহনকে ভারতের রাজনৈতিক চেতনার স্রষ্টা বলে অভিহিত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহনকে ভারত পথিক আখ্যা দেন। অ্যাকচুয়ালি ভারত পথিক এই কথাটা যদি বলতে হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া উচিত না। আমি বলে দিচ্ছি এখানে, এটা ব্রজেন্দ্রনাথ শীল এই কথাটা বলেছিল, ব্রজেন্দ্রনাথ শীল। ঠিক আছে। বিত্তপথিক, ভারত পথিক। এবার দেখো, ব্রজেন্দ্রনাথকে আবার বলেছিল আন্তর্জাতিক মানুষ। ঠিক আছে। বিপিন চন্দ্রপাল নবযুগের প্রবর্তক বলেছিল, আর রামমোহনকে আধুনিক ভারতের জন, এই ব্যাপারটা নিয়ে অনেকে আবার মত প্রকাশ করেছেন যে তিনি কি করে হন আধুনিক ভারতের জন। ডেভিড কপ বলে একজন রামমোহনের জীবনীকার, উনি কিন্তু এটাকে মানেন। এবার দেখো, রাজা রামমোহন রায়ের ক্ষেত্রে যখন 1833 সালে উনি মারা যান, তখন লন্ডনের ব্রিস্টলে তার সমাধিস্থ করা হয়েছিল। এবার একটু জানবে রাজা রামমোহন রায়ের জীবনী কারখানা, এই যে সোফিয়া দি কোলেট এবং মেরি কার্পেন্টার, এই দুটো নাম মনে রাখবে। রাজা রামমোহন রায়ের জীবনীকার হচ্ছে মেরি কার্পেন্টার আর সোফিয়া ডি কোলেট। এবার মনে রাখবে এই কথাটা,
ভারতের প্রমিথিউস এই নামটা রাজা রামমোহন রায়কে বলা হয়। ঠিক আছে, সাংবাদিকতার জন্য। ঠিক আছে, হলো রামমোহন রায়। রামমোহন রায়ের পরে পরবর্তী যে ব্যক্তিত্ব আমাদের সামনে উঠে আসছেন তিনি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বা আচ্ছা ঠিক আছে, এখানে ডিরোজিও আছে, কোনো অসুবিধা নেই। ডিরোজিও ব্যাপারটা বলে দিই। এই ভদ্রলোকের তোমার বাবা মা পর্তুগিজ আর ইউরেশিয়ান ছিলেন। তাই এই ভদ্রলোক তোমার কি বলবো বিদেশি ভাষাটা খুব ভালো জানতেন। আমাদের ব্রাহ্মণ সাহেবের স্কুলে উনি প্রথমে পড়েছিলেন। তারপর উনি অনেক রকম চাকরি করার চেষ্টা করেন এবং ওই চাকরি করতে করতেই উনি বুঝতে পারেন যে ভারত একটা পরাধীন দেশ এবং সেই দেশের জন্য কিছু করা উচিত। তার লেখা বিখ্যাত দুটো কবিতা ফকির আর ঝাঙ্কিরা এবং আরও একটা কবিতা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া ইজ মাই নেটিভ ল্যান্ড। তাই তো, দুটো উনি কবিতা লিখেছিলেন। এবং বলে দেওয়া যেতে পারে যে ডিরোজিও ছিলেন আমাদের ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি। ডিরোজিওর খ্যাতি সত্যি কথা বলতে গেলে যেখানে গিয়ে হয়েছিল সেটা হচ্ছে হিন্দু কলেজ। ঠিক, হিন্দু কলেজে উনি ইংরেজি সাহিত্য এবং ইতিহাস পড়াতেন এবং উনি এতটাই জনপ্রিয় হয়েছিলেন যে তার শিষ্যরা তাকে ছাড়া থাকতেই পারতেন না। এবং যখন ডিরোজিও বাড়ি ফিরতেন তখন তখন যে তার বাড়িটা ছিল, ঠিক আছে, এন্টালির বাড়িটা, সেটাই হয়ে যেত ইউনিভার্সিটির একটা ঘর। কি না তার ছাত্র ছিল, রাধানাথ সিকদার, নবগোপাল মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, আমাদের মহেশচন্দ্র ঘোষ, আমাদের মহেশচন্দ্র ঘোষের পর রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তির নাম ছিল আমাদের যিনি পরবর্তীকালে খ্রিস্টান হয়েছিলেন হচ্ছে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। আরও একজন ব্যক্তি ছিলেন, নামটা মনে করে বলছি। এবং এরা তোমার কি হয়েছিল, ডিরোজিওর আদর্শের দ্বারা প্রভাবিত হয় এবং ডিরোজিও যে পরিবর্তন চেয়েছিল সেটা হচ্ছে যুক্তি নিরিখে সবকিছু বিচার করা, কুসংস্কার দূর করা। কিন্তু তার ছাত্ররা অনেকেই উগ্র হয়ে গিয়েছিল। উগ্র হয়ে গিয়ে তারা যেটা করেছিল, কালীঘাটের ধরো আমাদের কি বলবো কালী মায়ের সামনে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম বলছে। আবার কখনো ব্রাহ্মণদের সামনে গিয়ে পৈতের মধ্যে গরুর ঝোল মাখিয়ে বলছে আমরা গরু খাই গো। এগুলো দিয়ে তো পরিবর্তন হয় না, পরিবর্তন করতে হয় কাজে। আর ডিওজিও এগুলো চান, এটা চলতে থাকে। এবং এদের অনেকগুলো পত্রিকা ছিল, যেমন আমি বলে দিই আমাদের পার্থেনন। পার্থেনন বলে একটা পত্রিকা ছিল এবং এই পার্থেনন পত্রিকার তিনি সম্পাদক ছিলেন, তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের এই ডিরোজিও। এবং ডিরোজিও পার্থেনন পত্রিকা ছাড়াও আমাদের ইস্ট ইন্ডিয়া বলে একটা পত্রিকা এবং একই সঙ্গে হেসপেরাস বলে একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন। তার দলের সদস্যদের মধ্যে তারাচাঁদ চক্রবর্তী কুইল বলে একটা পত্রিকা সম্পাদনা করতেন। ঠিক, এবার আমরা এইখানটাতে একটু ব্যাখ্যা করব। ঠিক আছে, লেখা আছে সোফিয়া ছিলেন ব্রিটিশ, বাবা ছিল পর্তুগিজ, তাই ওনাকে পর্তুগিজ বলা হতো, ইউরেশিয়ানও বলা হতো। ব্রাহ্মণ সাহেবের কাছে উনি পড়াশোনা করেছিলেন। বেশ, ডেভিড ড্রামন্ড ছিলেন বিখ্যাত স্কটিশ কবি ও দার্শনিক। সবচেয়ে আশ্চর্য লাগে যে ডিরোজিও দুটো সাবজেক্ট পড়াতো, একটা ইংরেজি সাহিত্য আর একটা হচ্ছে ইতিহাস। মানে যদি এটা ঠিকঠাক করে পড়ানো যায়, আমার তো মনে হয় যে কোনো ছাত্র সেখানে আকৃষ্ট হবে। ডিরোজিওর সঙ্গে যেটা হয়েছিল তোমরা ভাবলে অবাক লাগবে, যে তার প্রতিপত্তি মানে তার খ্যাতি এটা অনেকেই সহ্য করতে পারেনি। তার ছাত্ররা কি করলো, তার দোষটা গেল ডিরোজিওর কাছে এবং ডিরোজিওর অপরাধ প্রমাণিত হলো, মানে ওরা প্রমাণ করে ছাড়লো। ঠিক আছে, এবং ডিরোজিও নিরুত্তর ছিল। এবং ডিরোজিও যখন হিন্দু কলেজ ছেড়ে আসছে তার কোনো অসুবিধাই হয়নি, সব ছাত্ররাই তার কাছে চলে এলো, পড়তে চলে এলো। এই সময় আমরা চোখের ওপর যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে যে ডিরোজিও আমাদের রামকমল সেন এবং রাধাকান্ত দেবের ওই অঙ্গুলি হেলনে বিদায় নিলেও তার খ্যাতি কিন্তু ম্লান হন।
কেন খ্যাতি ম্লান হয়নি তার মুখ্য কারণ হচ্ছে, আমি তোমায় বলি, পত্রিকাগুলো তিনি চালিয়ে গিয়েছিলেন, ঠিক। এবং পত্রিকা চালানোর সঙ্গে সঙ্গে তার যে আন্দোলনগুলো ছিল, উনি বলেছিলেন যে কেন হবে এটা, যে আমাদের কালো মানুষদের উপর অত্যাচার করা হবে, ঠিক। জুলাই বিপ্লব যখন হয়েছিল আমাদের, সেই সময় সে জুলাই বিপ্লবের উদ্দেশ্যে পতাকা তোলা হয়েছিল, এবং পরবর্তীকালে দেখা যায় যে ডিরোজিওর যারা শিষ্য ছিল তাদের অনেকেই কিন্তু ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের দিকে চলে এসেছিল। যেমন আমি তোমাদের এখানে দুটো নাম বলবো অবশ্যই, সেটা হচ্ছে ডিরোজিওর শিষ্যদের মধ্যে যে আমরা রামগোপাল ঘোষকে দেখি, বা রামগোপাল ঘোষ ছাড়া আমাদের এই কৃষ্ণধন ঘোষকে দেখি, বা রাধানাথ সিকদারকে দেখি, বা প্যারীচাঁদ মিত্রকে দেখি, তাদের ওই সঙ্গটা ধরে আমাদের কিন্তু আন্দোলন করার লোকজন কিছু কম ছিল না, তাই না? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার যে আত্মজীবনী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীটার নাম তোমরা নিশ্চয়ই জানো, আমাদের কি বলবো, এ নেশন ইন মেকিং। এ নেশন ইন মেকিং এ সুরেন্দ্রনাথ কথাটা তুলেছিল যে এরাই আমাদের গুরু, এরাই আমাদের পথ দেখিয়েছিল, ঠিক। তাহলে আমি যা আলোচনা করলাম জাস্ট একটু বোর্ড আপ করে নিই, দেখে নাও। এজ অফ রিজন, এটা ছিল আমাদের কি বলবো টম পেইন বা টমাস পেইনের লেখা, যেটা যে বইটাকে ডিরোজিওর শিষ্যরা বাইবেলের মতো মনে করত, বাইবেল। তাহলে আমাদের ইয়ং বেঙ্গল আন্দোলনের বাইবেল কোন গ্রন্থটি ছিল? টম পেইনের এজ অফ রিজন। 1826, 27 বা 28, আমি 3টে সালই বলেছি, হিন্দু কলেজে ইংরেজি ও ইতিহাসের অধ্যাপক নিযুক্ত হন ডিরোজিও। নেক্সট, সেই সঙ্গে উনি একটা ছদ্মনামে কবিতা রচনা করতেন, জুভেনিস, ঠিক মনে থাকবে, জুভেনিস ছদ্মনামে লিখতেন, এবং এই জুভেনিস ছদ্মনামে কিন্তু তার শ্রেষ্ঠ সাহিত্যগুলো হয়েছে। হিস্টোরিয়ানরা বলছে ভারতবর্ষের প্রথম জাতীয়তাবাদী কবি একজন ভারতীয় নয়, সে একজন পর্তুগিজ, তাই না, বা একজন ইউরেশিয়ান। এটা একটা ডিরোজিওর পক্ষে বিরাট সম্মান। তোমরা নিশ্চয়ই জানো ডিরোজিও যেটা করেছিল, বা 1827 সালে 27 থেকে 30 বা 31 পর্যন্ত, 31 মৃত্যু, যেটা চলেছিল, তারপরেও চলেছিল, এই রকম মতাদর্শ নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল ভারতবর্ষ। 1969 সালে স্বাধীন ভারতের বাংলায় 1969 সালে যে আন্দোলনটা হয়েছিল, ন্যাকসাটাইল আন্দোলন, সেটার মুখ্য তোমার কি বলবো আমাদের ইন্সপিরেশন, সেটা ছিল কিন্তু আমাদের ডিরোজিওর ইয়ং বেঙ্গল। এটা আমি তোমাদের বলে রাখি, এটা ভালো করে জেনে রাখো, এটা ইন্টারভিউতে খুব জিজ্ঞেস করে। ফকির অফ জাঙ্কিরা, ঠিক আছে। এবং আমাদের ঈশ্বরগুপ্ত একটি প্রবন্ধে নব্যবঙ্গ নামটা সর্বপ্রথম ব্যবহার করেছিল। হিন্দু কলেজের একদল নব্য যুবক উগ্রপন্থী বা র্যাডিক্যাল আন্দোলনের যেটা সূচনা করেন, এই গোষ্ঠী ইতিহাসে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত হয়, মনে থাকবে। নব্যবঙ্গ গোষ্ঠীর প্রাণপুরুষ ছিলেন হিন্দু কলেজের ফিরিঙ্গি অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিওর অনুগামীদের বলা হয় ডিরোজিয়ান। এবার দেখো, লম্বা লিস্ট করে দিয়েছি আমি, ঠিক আছে, লম্বা লিস্ট, যেখানে আছে রামতনু লাহিড়ী, রসিক কৃষ্ণ মল্লিক, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ। রামগোপাল ঘোষকে বলা হতো ইন্ডিয়ান ডেমোস্থেনিস। রামতনু লাহিড়ী খুব উল্লেখযোগ্য একটা নাম, ওনাকে নিয়ে একটা বই আছে, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, শিবনাথ শাস্ত্রী। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, খুব প্যাথেটিক। উনি যখন বাড়িতে ফিরে গেলেন, তখন তার বাবা তাকে গ্রহণ করলেন না, বললেন খ্রিস্টানের সঙ্গে তুমি এতদিন ছিলে, তোমার আচার উঠা বসা সব আমাদের সঙ্গে হয়েছে। তখন উনি ফিরে গেলেন এবং উনি খ্রিস্ট ধর্ম নাম নিয়ে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন। কিন্তু এখানেই সবচেয়ে ট্র্যাজিক চরিত্রটা, যার সম্পর্কে আমার আলোচনা করা দরকার, তিনি হচ্ছেন আমাদের দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ভালোবেসেছিলেন ডিরোজিওর বোনকে, যে ভালোবাসা কোনো মানুষকে ভালোবাসতে পারে না। কিন্তু যেটা হয়েছিল এক্ষেত্রে, সেটা আমাদের ওই সময়টা ওই বাড়ির দিকে কেউ মেনে নেয়নি। ও মিঠি একটাই কথা বলেছিল, যখন কেউ মেনে নেবে না, তাহলে ভালোবাসাটা এইভাবেই আমরা বাঁচিয়ে রাখবো।
শেষ পর্যন্ত তার মধ্যে এমনই একটা আধ্যাত্মিক চেতনা আসে মনের দুঃখে, সে কাশিতে চলে যায়। ঠিক, তাহলে যদি দুঃখী বলা যায়, তাই তো, এবং তার একটা ওই পরিবেশটাই মেলানকোলি করে দিয়েছিল দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। আরো একজন লোক, প্রচুর সম্ভাবনা তার ছিল, সে একটা বাগবাজারে লাইব্রেরি খুলে বসলো, যে লাইব্রেরিটা এখনো আছে। কে সেই লোক, তাই না? প্যারিচাঁদ মিত্র। ঠিক আছে, কালীপ্রসন্ন সিংহ পর্যন্ত তার শিষ্য ছিল। এবং একটা কথা বলি, যে এরা কিন্তু কেউ ডিরোজিওর তোমার ওই পাওয়ার থেকে আর বেরোতে পারেনি। তারাচাঁদ চক্রবর্তী দেখতে পাচ্ছ, যিনি পরবর্তীকালে যোগ দিয়েছিলেন আমাদের ব্রাহ্ম সমাজে, অনেকেই ব্রাহ্ম সমাজে যোগ দেয়। শিবচন্দ্র দেব, কিশোরীচাঁদ মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, রাধানাথ শিকদার। রাধানাথ শিকদার গোল করে দিলেন, বিখ্যাত ম্যাথমেটিশিয়ান। এবং এই ভদ্রলোক সার্ভেয়ার অফিসের কাজ নেয়, এবং সার্ভেয়ার অফিসের কাজ করতে করতে উনি মেপে দিয়েছিলেন এভারেস্টের চূড়া। মহেশচন্দ্র ঘোষ। ঠিক আছে, ডিরোজিয়ান রাধানাথ শিকদার সার্ভেয়ারের চাকরি নেয়, লিখে দিয়েছি। প্যারিচাঁদ মিত্র এই গোষ্ঠীকে ইয়ং ক্যালকাটা নাম নেন। আর 1828 সালে, না থাকলে খাতা লিখতে হবে, আমাদের তৈরি হয়েছিল এই বিখ্যাত অর্গানাইজেশনটা, তার নাম হচ্ছে কি, একটা বিতর্ক সভা, তাই তো, একাডেমিক অ্যাসোসিয়েশন, এটা মনে রাখতে হবে। বেশ, একাডেমিক অ্যাসোসিয়েশন। এবং একটা ম্যাগাজিন ছিল, তার নাম ছিল এথেনিয়াম। এই এথেনিয়ামটা ছিল এই সংঘের মুখপাত্র। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন উমেশ চন্দ্র বসু। ঠিক আছে, পার্থেনন 1829 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ডিরোজিও হেসপেরাস, ক্যালকাটা লিটারারি গেজেট, ক্যালকাটা ম্যাগাজিন, ইন্ডিয়ান ম্যাগাজিন। ঠিক আছে, পোল অ্যানুয়াল, ক্যালাইডোস্কোপ, এটা ইম্পর্টেন্ট। হেসপেরাস ইম্পর্টেন্ট, ভুল করে দিচ্ছি। জ্ঞানান্বেষণ, এনকোয়ারার। এছাড়া ডিরোজিও নিজের হচ্ছে ইস্ট ইন্ডিয়ার, ইস্ট ইন্ডিয়াটা ডিরোজিও নিজের। সন্দেহ, ঠিক আছে। আর পার্থেনন এদিকে, হেসপেরাস, হেসপেরাস দেওয়া আছে। হুম, ঠিক আছে। এবার নব্যবঙ্গীয় আন্দোলনের যে কাজ ছিল, সেটার মধ্যে উল্লেখযোগ্য কাজ ছিল, মনে রাখবে, জুলাই বিপ্লবের সাফল্যে উৎসাহিত হয়ে কলকাতার টাউন হলে ওরা কি করেছিল, বিজয় উৎসব করেছিল। একটা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা মনুমেন্টের সামনে ওরা টাঙিয়ে দিয়েছিল। এবার কম বিরোধিতাও হয়নি, তাই তো। ওরিয়েন্টাল ম্যাগাজিন, সমাচার চন্দ্রিকা ডিরোজিওর বিরোধিতা করেছিল। এবং হিন্দু কলেজের পরিচালক সমিতি থেকে আমি বলে দিয়েছিলাম, দুজন রামকমল সেন এবং রাধাকান্ত দেব ওনাকে বিতাড়িত করেছিল। 1831 সালের 25শে এপ্রিল রামকমল সেনের নেতৃত্বে ওনাকে বার করে দেওয়া হয়। তিনি ইস্ট ইন্ডিয়ান পত্রিকার সম্পাদক হন ঠিক সেই সময়, মানে যে বছর উনি মারা যাচ্ছেন, 1831। কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান, তাই তো। কলকাতার পার্ক স্ট্রিটে কিন্তু এই ভদ্রলোকের সমাধি আছে। ঠিক আছে, ডিরোজিওর পর ডেভিড এয়ার একাডেমিক অ্যাসোসিয়েশনটাকে চালিয়েছিল, এটা মনে রাখবে। এবং খ্রিস্টান মিশনারি আলেকজান্ডার ডাপো ছিলেন নব্যবঙ্গ গোষ্ঠীর সমর্থক। হলো, তাহলে নব্যবঙ্গ আন্দোলন, ডিরোজিও, দুটোকেই কিন্তু আমরা এখানে দেখিয়ে দিলাম। নেক্সট, নব্যবঙ্গের এই যে কুইল, কুইল পত্রিকাটা তারাচাঁদ চক্রবর্তী চালিয়েছিল, মনে রাখবে। নববঙ্গের উদ্যোগে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছিল, যার নাম বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। ঠিক আছে, মনে রাখবে এটা। বেশ,
বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ছিল আমাদের নব্যবঙ্গ যে পুরো দলটা, ঠিক আছে, তার একটা রাজনৈতিক সংগঠন। এবার পরিণতিগুলো বলে দিয়েছি আমি আগেই, তারপরে আমরা চলে যাচ্ছি ক্যালকাটা পাবলিক লাইব্রেরি এফআইআর মিত্র, যেটাকে আমরা এখন বলি কি বাগবাজার লাইব্রেরি, এই এটাই সম্পাদক। এবার আসছে আমাদের বিদ্যাসাগর। বিদ্যাসাগরের কথা বলতে গেলে 6টা পয়েন্ট ভালো করে মনে রাখবে। মেদিনীপুরের বীরসিংহ গ্রামে, এগুলো তোমরা জানো, তার বাবা মা সবই জানো তোমরা, এগুলো নিয়ে আমি আর কিছু বলছি না। যেখানে আমার বলবার হচ্ছে, বিদ্যাসাগর অত অল্প বয়সে এসে কলকাতা ওই একটা কি বলবো মেট্রোপলিটন শহরের মধ্যে থেকেই কিন্তু উনি মানুষ হয়েছিলেন। এবার মেট্রোপলিটনটা আমি এই কারণে বলছি, আস্তে আস্তে শিক্ষার বিস্তারটা হয়েছিল। তো উনি যখন সংস্কৃত কলেজে পড়েন, সংস্কৃত কলেজে পড়তে পড়তে উনি যখন আমাদের হিন্দু কলেজের দিকে আসছেন, মাত্র 19 বছর বয়সেই কিন্তু উনি বিদ্যাসাগর উপাধিটা পেয়ে গেছিলেন। এটা মনে রাখবে। তার বড় ভূমিকা যেটা ছিল, সেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ বঙ্গভাষায় বই লেখা, তাই তো। যেমন বহু বিবাহ, বিদ্যাসাগরের বাংলা ভাষায় একটি বিখ্যাত বই, ঠিক আছে। তারপরে ধরো আমাদের বর্ণ পরিচয়, তারপরে ধরো হচ্ছে আমাদের কথামালা। বর্ণ পরিচয় একটা নিজের মৌলিক বই একদম। এবং কথামালা, ঋজুপাঠ, বেতাল পঞ্চবিংশতি, বা আমরা যদি বলি এখানে তোমার কি বলবো কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম অবলম্বনে যে অনুবাদ বইটা ছিল বিদ্যাসাগরের, সেইগুলো হচ্ছে তার হচ্ছে অনুবাদ সাহিত্যের কাজ। বা আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের আমাদের কমেডি অফ এরর, এটা অবলম্বনে যখন ভারতীবিলাস লিখলেন, সেটাও কিন্তু তার ছিল একটা তোমার কি বলবো অনুবাদ সাহিত্যের গুণ। সংস্কৃত ব্যাকরণ কৌমুদি আমাদের অনেক সহজবোধ্য করে ছাত্রছাত্রীদের সামনে একটা ব্যাকরণ বই পড়বার জন্য সংস্কৃত ভাষায় উনি বইটা রচনা করেছিলেন। তাহলে বিদ্যাসাগরের সবচেয়ে বড় কাজ কি, এটা জানতে হবে। বিদ্যাসাগরের সবচেয়ে বড় কাজ বলা হয় 1856 খ্রিস্টাব্দে আমাদের বিধবা বিবাহ আইন প্রচলন করানো। কাকে দিয়ে? আমাদের ওই সময় ডালহৌসি, আর পরবর্তীকালে যখন এটা পাস হচ্ছে তখন হচ্ছে লর্ড ক্যানিংয়ের সময়। এটা মনে রাখবে। এবং এটাই বলছে তার জীবনের সবচেয়ে মহৎ কাজ বা বড় কাজ। পরাশর স্মৃতির থেকে পড়ে উনি উদ্বুদ্ধ হয়ে এই কাজটা করেছিলেন। এরপর যেটা আছে, নারী শিক্ষার জন্য উনি অনেক পরিশ্রম করেছিলেন। বিশেষ করে তার মা ভগবতী দেবীর নামে ভগবতী দেবী বালিকা বিদ্যালয় এবং ড্রিঙ্ক ওয়াটার বেতনতে যখন উনি সাহায্য করেছিলেন, তখন 1849 খ্রিস্টাব্দে আমাদের তৈরি হয়েছিল কি, আমাদের হিন্দু ফিমেল স্কুল, যা পরবর্তীকালে বেতুন স্কুল নামে পরিচিত হয়েছিল। বিদ্যাসাগরের পরবর্তী পদক্ষেপে যেটা উনি কাজ করেছিলেন, সে কাজটা তোমরা একটু মনে রাখবে। সেটা হলো আমাদের পাশ্চাত্য শিক্ষা যখন আসছিল, তখন কিন্তু বিদ্যাসাগরের এটার প্রতি সমর্থন ছিল, ঠিক। তাহলে আমাদের প্রচুর পরিমাণে স্কুল তৈরি করা, এবং স্কুল তৈরি করার পরে উনি যখন আমাদের তৈরি করলেন মেট্রোপলিটন কলেজ, তাই তো, বা মেট্রোপলিটন ইনস্টিটিউট, সেটাও কিন্তু তার একটা বড় কৃতিত্বের পরিচয় তিনি দিয়েছিলেন। কিন্তু তার সময় যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার ঘটেছিল, সেটা হচ্ছে এই বিধবা বিবাহ আইন প্রচলন করার জন্য তার সাংঘাতিকভাবে সমালোচনা করা হয়। এবং এই সমালোচনা শুনতে শুনতেই কিন্তু আমাদের চলে যান কোথায়, সাঁওতাল পরগনায়, এবং শেষ জীবনটা ওখানেই কাটিয়েছিলেন। দুঃখের কোনো অন্ত ছিল না। প্রথম শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে যখন কালীপতি দেবীর বিয়ে দিলেন, এই বিয়েটা অনেক কষ্টের মধ্যে দিয়ে তিনি দিয়েছিলেন। শ্রীশচন্দ্র বিদ্যারত্নকে প্রহারও করা হয়েছিল। বিদ্যাসাগর এরপর নিজের ছেলে নারায়ণচন্দ্রের সঙ্গে যখন ভবাসুন্দরী বিয়ে দিল, তখন নারায়ণচন্দ্র সন্তান হওয়ার পরে ভবাসুন্দরীর প্রতি তার কোনো টান থাকলো না, তখন সে চলে গেল। ঠিক এরকম একটা অবস্থার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কাজটা করেছিলেন, ওনার সবসময় মনে রাখবে, উনি তখন তার নিজের পুত্রবধূ এবং নাতিকেই সমস্ত সম্পত্তি দিয়ে গিয়েছিলেন। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এক কথায় বলেছেন ট্র্যাডিশনাল মডার্নাইজার, ঐতিহ্য ও আধুনিকতার যোগসূত্র। বিদ্যাসাগর, দয়াসাগর, করুণাসাগর, অনেক রকম কথাই বলা হয়েছে। এবং বিদ্যাসাগর চরিতে ভূয়সী প্রশংসা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর। জাস্ট এগুলো আমি সবই বলে দিয়েছি, সবই রয়েছে এখানে। সংস্কৃত কলেজে ভর্তি।
সংস্কৃত কলেজের অধ্যক্ষ, ব্যাকরণ মুগ্ধবোধ, সংস্কৃত ব্যাকরণ কৌমুদি, উপক্রমণিকা, লিটার অনুকূলে হুগলি, বর্ধমান, নদিয়া, মেদিনীপুরে 20টি স্কুল তৈরি করেছিল। ঠিক আছে, বালিকা বিদ্যালয় 38টা, বেতন স্কুল বলে দিয়েছি। আচ্ছা, নর্মাল স্কুল অক্ষয় কুমার দত্ত, মধুসূদন বাচস্পতি কোথায় ছিল? আমাদের এই নর্মাল স্কুলের পরিচালনার দায়িত্বে। বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। বইগুলো সবই আমি বলে দিয়েছি, আর নতুন করে বললাম না। বাল্যবিবাহ, এই যে বইটা উনি লিখে দিলেন, বিধবা বিবাহ হওয়া উচিত কিনা এত বিষয়ের প্রস্তাব, পড়াশার সংহিতা বলে দিয়েছি। দক্ষিণানন্দ মুখোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, ঠিক আছে, যারা সই করেছিল আর যারা বিরোধিতা করেছিল তাদের মধ্যে ছিল আমাদের রাধাকান্ত দেব। ঠিক আছে, রাধাকান্ত দেব ছিল, মনে রাখবে। দেবেন্দ্রনাথ ঠাকুর সই করে দিয়েছিল, রাজনারায়ণ বসুও করেছিল। আচ্ছা, এবার রাধাকান্ত দেব এর বিরোধিতা করেছিল, যার 36,763, ভাবো, এরা হচ্ছে সই করেছিল, মানে ওরা বিরোধিতা করেছিল, আর যারা সই করেছিল এটা আমাদের প্রায় 3,000 হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আমাদের এটাও বলে দিই, 1858 সালে বিদ্যাসাগর বর্ধমানের মহারাজা মাহতাবচাঁদের সহায়তায় 50,000 সাক্ষ্য বহু বিবাহের বিপক্ষে আইন রচনা করেন। তাহলে বহু বিবাহ বা বহু বিবাহের বিপক্ষে যিনি ছিলেন তিনিও কিন্তু বিদ্যাসাগর। আচ্ছা, এই যে বহু বিবাহ বইটা বিদ্যাসাগরের লেখা। এবং এটাও জেনে রাখবে যে একই সঙ্গে হিন্দু অ্যানুইটি ফান্ডও তার সময় এই বিধবাদের টাকা দেওয়ার জন্য তৈরি হয়েছিল। সুরাপান নিবারণী সমিতি কালীচরণ সরকার তৈরি করেন এবং বিদ্যাসাগরের সঙ্গে যুক্ত ছিল। প্রভাবতী সম্ভাষণ হচ্ছে বিদ্যাসাগরের, মনে রাখবে, অসম্পূর্ণ আত্মজীবনী। 1891 সালে বিদ্যাসাগর মারা যায়। এই যে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদের প্রবক্তা, ট্র্যাডিশনাল মডার্নাইজার। আর মধুসূদনের যে কথাটা, প্রাচীন ভারতীয় ঋষিদের মতো প্রতিভা, বোধশক্তি, ইংরেজদের মতো প্রবল উদ্যম, কর্মশক্তি ও বাঙালি মাতার মতো কোমল জুতা। এবার এসে গেল স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক, স্যার সৈয়দ আহমেদ খান, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই ভদ্রলোককে আমরা কি বলে দিই, কি বলি এক কথায়, যে ইনি হচ্ছেন আমাদের রামমোহন রয় অফ মুসলিম সোসাইটি, ওনাকে বলা হয়। এবং এই ভদ্রলোক যে কাজটা সেই সময় করেছিলেন সেটাও কিন্তু প্রশংসার যোগ্য, কারণ উনি হাইলাইটেড হন যখন উনি আমাদের সিপাহী বিদ্রোহের সময় সদর আমিনের চাকরি করতেন। এবং সদর আমিনের চাকরি করবার সময় উনি কিন্তু কি হয়েছিল, প্রত্যক্ষ করেছিল যেটা, সেটা আমাদের এই হিন্দুরা অনেক বেশি ব্রিটিশদের প্রাধান্য পাচ্ছে, যেহেতু তারা শিক্ষিত। তখন উনি একসময় বলতেন যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো প্রভেদ নাই। তখন তিনি ঠিক করলেন যে ব্রিটিশদের কাজে লাগাতে হবে এবং সেই কাজে লাগিয়ে আমাদের কাজ করতে হবে। এবং সেই কাজ করতে গিয়েই উনি যেটা করেছিলেন সেটা তোমরা মনে রাখবে, আমাদের ওই আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। আলিগড় আন্দোলন ছাড়া আমি এখানে ওনার ক্ষেত্রে অনেক কিছু বলবো। যেমন ধরো, উনি আমাদের এই সময়টাতে পাশ্চাত্য শিক্ষার তোমার প্রসারের কথা উনি বলেছিলেন। এবং 1875 সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান কলেজের প্রাথমিক পর্বটা যখন তৈরি হয়, এবং যেটা তৃতীয় মাদ্রাসাটা, মানে থার্ড মাদ্রাসাটা
কমপ্লিট হয় 1877 সালে, যখন উনি তৈরি করলেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান কলেজ। এবার দেখো ভালো করে যে উনি ওনার যে বইগুলো রচনা করেছিলেন, যেমন সিপাহী বিদ্রোহের সময় উনি একটা বই রচনা করেছিলেন, এবং উনি ঘোরতর ছিলেন জাতীয় কংগ্রেসের বিরোধী। কারণ 1888 সালে স্যার সৈয়দ আহমেদ খান তৈরি করেছিলেন আমাদের, কি বলবো, এই জাতীয় কংগ্রেস বিরোধী একটা সংগঠন বা দল, ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন। এবং এটি তৈরির সঙ্গে সঙ্গে আমি এটাও বলে রাখি, জাতীয় কংগ্রেসকে সমালোচনা করে উনি বলেছিলেন যে কংগ্রেসের পরিকল্পনা হলো অস্ত্রবিহীন একটি গৃহযুদ্ধ। মনে থাকবে কি বললাম, অস্ত্রবিহীন একটি গৃহযুদ্ধ। এবার দেখো স্যার সৈয়দ আহমেদ খানের সময় সায়েন্টিফিক সোসাইটি তৈরি হয়েছিল, এটা আমরা জানি। এবং সায়েন্টিফিক সোসাইটি তৈরি হওয়ার পরে আমাদের দেখতে পাই যে আরও কিছু অ্যাসোসিয়েশন কিন্তু এর সঙ্গে সঙ্গে উনি তৈরি করতে থাকেন, ঠিক। এবং আমরা যেটা দেখতে পাই যে ওনার আন্দোলনটা যথেষ্ট প্রভাব বিস্তার করে। এবং টু নেশন থিওরি, যে ধারণাটার উনি জনক, ফাদার অফ টু নেশন থিওরি, আর পরবর্তীকালে কাজে লাগিয়েছিল মুসলিম লীগ কিছুটা, এবং তারও পরে হচ্ছে অবশ্যই মোহাম্মদ আলী জিন্না। জাস্ট র্যাপিড ফায়ারের মতো বললাম, এবার তোমরা একটু দেখে নাও। আচ্ছা, উত্তরপ্রদেশের রায়বেরিলিতে ওনার জন্ম। আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি এই ভাষাতে উনি পণ্ডিত ছিলেন। এবং এটাও দেখে নাও, সৈয়দ আহমেদ খান আমাদের এই বিদনুরের আমিন, বিদনুর বলে যে জায়গাটা আছে, সেই সময়টা খুব সেন্সিটিভ জায়গা ছিল সিপাহী বিদ্রোহের সময়। এই স্পর্শকাতর জায়গায় উনি সদর আমিনের চাকরি করেন। এবার ওনার যে বিখ্যাত একটা পত্রিকা ছিল উর্দু পত্রিকা, উর্দু পত্রিকা হচ্ছে তাজিব উল আকলা, যেটা 1870 সালে আমাদের তৈরি হয়েছিল। এবং ইংরেজি পত্রিকা ছিল পায়োনিয়ার। তাজিব উল আকলাকের কথা তোমাকে মনে রাখতে হবে, উর্দু ভাষায় এটা একটা বিশিষ্ট পত্রিকা। কেউ কেউ মনে করে এটা নাকি প্রথম বা দ্বিতীয় পত্রিকা ছিল, বেশ, ভারতের প্রথম বা দ্বিতীয় উর্দু পত্রিকা। ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য 1864 খ্রিস্টাব্দে গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় তৈরি করেন, বেশ। এবং তার ইংরেজ বিরোধী মনোভাব দূর করার জন্য, ইংরেজদের কাছাকাছি আসার জন্য ওই লয়াল মোহামেডান, তাই তো, ওই লয়াল মোহামেডান হয়ে উনি ইংরেজদেরকে নিয়ে লেখেন অন দ্য লয়াল মোহামেডানস অফ দ্য ইন্ডিয়া। কিছু করার ছিল না, একটা সমাজকে, একটা সোসাইটিকে বাঁচানোর জন্য এই পথে নিতে হয়েছিল। কারণ তৎকালীন ঔপনিবেশিক পরিবেশে তুমি যেটাই করতে যাবে সবেরই পারমিশন পাবে কার কাছ থেকে, ইংরেজদের কাছে। ইংরেজরা যদি তোমাকে পারমিশন না দেয় তুমি করতে পারবে না। তাহলে তৎকালীন ঔপনিবেশিক পরিকাঠামোয় অনেকের অনেক পরিকল্পনা আটকে গিয়েছিল, ঠিক। এবার দেখো সৈয়দ আহমদ খান বিজ্ঞান সমিতি মানে সায়েন্টিফিক সোসাইটি 64-তে তৈরি করলো। ট্রান্সলেশন সোসাইটি মানে অনুবাদ সমিতি, ঠিক আছে, এগুলো সব বাংলা করে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হলো 1869-এ সৈয়দ আহমেদ খানকে দেওয়া হলো কি আমাদের কম্পেনশিপ অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সিআইই এরকম নামে মানে সম্বোধন করি। ব্রিটিশদের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে তাহলেই এটা পায়। যেমন কে পেয়েছিল, আমাদের ফিরোজ শাহ তুগলক পেয়েছিল, ফিরোজ শাহ মেহতা পেয়েছিল, এবং গোপাল কৃষ্ণ গোখলেও পেয়েছিল এই কেসিআই আর সিআইই, ঠিক আছে, কম্পেনিয়ন অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এরকম উপাধি। তাহলে ও মন জুগিয়েছিল। এবং এরপরে যেটা দেখা যায়, থিওডর বেক বলে একজন আসে, এবং এই থিওডর বেক তাকে এই বলে প্রভাবিত করে, তাকে এই কথা বলে প্রভাবিত করে যে তোমাদের এখানে মুসলিম সমাজেরই আমি জয়গান গাইব, তোমরা এই কথাটাকে মেনে চলবে। এবং সে এটাও বলে দেয়, হিন্দুরা সব সরকারি চাকরি পাচ্ছে, বড় বড় পোস্ট হোল্ড করছে, তোমরা ওদেরকে সামনে সামনে এনে বলো যে আমরাও পারি এবং ওদের অতিক্রম করতে পারি। ঠিক পরোক্ষে যাকে বলে হিন্দু বিদ্বেষ বা আমাদের বলে টু নেশন থিওরির বীজটা বপন করে দিয়েছিল এই থিওডর বেক, ঠিক। চলে আসি
তো সাম্প্রদায়িকতার বীজ বপনকারী থিওডোর বেক হচ্ছে আমাদের একটা বড় ভূমিকা নিয়েছিল। আর যখন 1898 সালে স্যার সৈয়দ আহমেদ খান মারা গিয়েছিল, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, তার খুব বেশি দিন নয়, তার 22 বছর বাদেই আলিগড় ইউনিভার্সিটি তৈরি হয়েছিল 1920। এবং সেখানে যাদবচন্দ্র চক্রবর্তীর মতো এক বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, যে হিন্দু থাকা সত্ত্বেও উনি কিন্তু ওখানে অঙ্ক করাতেন। তাকে প্রথম প্রথম তাকে যিনি লোকের সামনে নিয়ে এসেছিলেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্ববন্দিত রবীন্দ্রনাথ ঠাকুর। ওনাকে শান্তিনিকেতনে নিয়ে এসেছিলেন। কেশবচন্দ্র সেন যে খ্যাতি পেয়েছে অঙ্ক করে, যাদব চক্রবর্তী কিন্তু পায়নি। অথচ যাদব চক্রবর্তী বহু পুরনো অঙ্কের আবিষ্কর্তা। ঠিক আছে, বহু পুরনো অঙ্কের আবিষ্কর্তা, যেগুলো একটু মডিফিকেশন করেছিল আমাদের কেশবচন্দ্র সেন। চলে আসি আমরা পরের পয়েন্টে চলে আসি। এবার দেখো, এই মডিফায়ার কথাই যখন হলো, তখন আমাদের আরেকটা বইয়ের কথা এলো, ব্রিটিশকে আরেকটু মাস্কা লাগিয়ে দিল। এরকম বলে, কমিটি ফর অ্যাডজাস্টমেন্ট অফ লার্নিং অ্যামং দ্য মোহামেডান অফ ইন্ডিয়া, অ্যামং দ্য মোহামেডান অফ ইন্ডিয়া, এটা উনি তুলে ধরলেন। ঠিক আছে, এবং 75-এ তার শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। মাথায় রাখবে, বাই দ্য বাই, কলেজের আমাদের কিন্তু খাট মাদ্রাসা 75-এ কমপ্লিট হয়নি, কাঠ মাদ্রাসা কমপ্লিট হয়েছিল 77-এ। তাই এই উত্তরটা 77 রাইট, 77 অপশানে দেয় না বলে আমরা 75 করি। বেশ, আলিগড় কলেজের গঠনকালে লর্ড মেয়র সহযোগিতা লাভ করেছিল এবং শিলান্যাসেও আমাদের মেয়র সাহায্য করেছিল। এবার দেখো, আমাদের নাইট উপাধি পেয়ে গেলেন, স্যার হয়ে গেলেন 1888-এ, তাই না? ঠিক তার মৃত্যুর 10 বছর আগে। থিওডোর বেক, ওই যে বলেছিলাম সাম্প্রদায়িক, সেই হচ্ছে এই সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিল। এবং এইখানেই এই আমার খুব প্রিয় ম্যাথমেটিশিয়ান গণিতের যাদবচন্দ্র চক্রবর্তী এবং সংস্কৃতের শিবশঙ্কর, এরা দুজনে কিন্তু, ভাবতে পারো, গোড়া ব্রাহ্মণ হয়ে এরা সংস্কৃতের অধ্যাপক হয়ে, সেই সময় ম্লেচ্ছ বলা হতো তো মুসলিমদের, ওই ইউনিভার্সিটিতে কিন্তু ওরা পড়িয়েছিল। ঠিক আছে, আমি এখন বলছি না, আমি সেই সময়ের নিরিখে বলছি। এবার দেখো, আমরা দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক, হিন্দু মুসলিম দুটি পৃথক জাতি, এবং এটা পরবর্তীকালে আমাদের কি বলবো প্রভাবিত যিনি হয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের জিন্নাহ। অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলে দিয়েছি আমি। 1888 সালে ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন বলে দিয়েছি, জাতীয় কংগ্রেস বিরোধী দল। ঠিক আছে, এবং আমাদের সত্যি কথা বলতে গেলে এই কাজটা করার পরে কিন্তু আমি বেশি দিন আর বাঁচেননি। মানে 98-এ যখন মারা যাচ্ছে, তারপরে আন্দোলন চলছে, এবং যারা আন্দোলন করেছিল তারা অনেকেই কিন্তু আমাদের স্যার সৈয়দ আহমেদের কি বলবো এই আন্দোলনটার বিরোধিতা করেছিল। যেমন আমি তোমাদের বলে দিই, দেওবন্দিরা, তারপর হচ্ছে আমাদের নাদওয়াতুল উলামার শিবলি নুমানিরা, ওরা কিন্তু এই নিয়মটা মানেনি, এই দ্বিজাতি তত্ত্বের ব্যাপারটা মানেনি। মন্ত্রণালয়টা অক্ল্যাম কলভিন ছিল, এটাও বলে দিয়েছি। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন অফ আপার ইন্ডিয়া এবং এডুকেশনাল কংগ্রেস, এগুলো কিন্তু ওনার বিখ্যাত সৃষ্টি। ঠিক আছে, যাই হোক, এই যে মৌলভী শিবলি নোমানি, যার কথা আমি বললাম, তার নাদওয়াতুল উলামা। আবার দেখো, এইখানে এনার নাম পাবে উর্দু কবি আলতাফ হোসেন, ওয়েস্ট বেঙ্গলের তার একটা বিরাট বিরাট খ্যাতি। ঠিক আছে, এরা সবাই ছিল হচ্ছে এই আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত। বেশ, তাহলে আমরা আজকে এই পর্বে একদম উপকণ্ঠে চলে আসলাম। আমরা নেক্সট পর্বে ঢুকে যাব হচ্ছে পুরোপুরি পলিটিক্যাল অ্যাসোসিয়েশন এবং জাতীয় কংগ্রেসে। এবং এটাও বলে দিই, আমাদের এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের খুব বড় দিক যেটা শুরু হয়ে গেল জাতীয় কংগ্রেস, মানে 85 থেকে, যেটা 47 পর্যন্ত আমাদের কন্টিনিউ হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।